পাকিস্তান বুনিয়ানুম মারসুস এবং অপারেশন সেতু এই দুটোর প্রতিদিনই এখন নতুন নতুন আপডেট আসছে, ঠিক ইসরায়েল এবং ইরানের এই অপারেশন ট্রু প্রমিস 3 মতো করে। কিরকম? আজকের খবর এসছে যে রাজস্থানে পাকিস্তান ভারত সীমান্তের খুব কাছাকাছি একটি জায়গাতে একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, জাগুয়ার। এবং এই যুদ্ধ বিমান ধ্বংসে ভারতের 2 জন পাইলট নিহত হয়েছে। এটি ভারতের গণমাধ্যম স্বীকার করল, কিন্তু পাকিস্তানের ইন্টেলিজেন্স গুলো, পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে এই জাগুয়ার যুদ্ধ বিমানে পাইলটের সিটে বসতে পারেন একজন। তো যে যুদ্ধ বিমানটিতে একজন পাইলট বসতে পারেন, সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে 2 জন পাইলট মারা গেল কি করে? এই একটি প্রশ্ন থেকেই আজকে কয়েকটি ব্রেকিং খবর বেরিয়ে এসছে। যে ব্রেকিং খবরটি বেরিয়ে আসছে তার একটি হলো যে বুনিয়ানুম মারসুসে, মানে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসে ভারত তার 250-র অধিক সেনা হারিয়েছে। কিন্তু ভারত প্রকাশ্যে স্বীকার করেনি তাদের কতটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। তবে ভারতের বা ফ্রান্সের বা ভারতের বিভিন্ন জেনারেলদের তাদের বিভিন্ন বক্তব্যে বেরিয়ে আসছে যে হ্যাঁ, পাকিস্তানের হাতে তাদের অনেকগুলো যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সংখ্যাটা তারা কনফার্ম বলে না, মানে সংখ্যাটাকে তারা একটু গোপন রেখে বলার চেষ্টা করে। তো আজকে যখন এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে যে যুদ্ধ বিমানে একজন পাইলট বসতে পারেন, সেখানে 2 জন পাইলটের নিহতের পর পাকিস্তান এটাকে নিয়ে গবেষণা করলো এবং কিছু ভয়ঙ্কর তথ্য পেল। সেটা কি? পাকিস্তান যে ভারতকে ধোলাইটা দিল, সেই সময় 3টি রাফায়েল বিধ্বস্ত হয়েছে, মানে ধ্বংস হয়েছে। তো বলা হচ্ছে যে এই 3টি রাফায়েলের 3 জন পাইলটই মারা গেছে। যে খবরগুলো এসছিল যে তারা প্যারাসুট দিয়ে নেমে গেছে, বেঁচে গেছে, এই খবরগুলো ভুল ছিল। এগুলো অন্য বিমানের পাইলট। এর মধ্যে নারী একজন ছিল এবং আরেকজন পুরুষ ছিল, যারা পাকিস্তানের কাছে জিম্মি আছে বা হয়তোবা কোন একটি ভাবে সেটিকে এখন ফেরত দিয়েছে কিনা এটা কোনো ওইভাবে গণমাধ্যমে আসেনি। তো বলা হচ্ছে যে তখন প্রশ্ন উঠেছিল যে রাফায়েলের যে বিধ্বস্ত হয়েছে এই পাইলটরা কি কোথায় আছে? তখন বলা হয়েছিল বেঁচে গেছে। কিন্তু এখন প্রকাশ হচ্ছে যে না, রাফায়েল যারা মুভ করছিলেন, যে পাইলটরা চালিয়েছিলেন, সেই 3 জন পাইলটই মারা গেছে। তো যেহেতু রাফায়েল বিধ্বস্ত হয়েছে এটা স্বীকার করেনি, তাই পাইলটের প্রশ্নটিও স্বীকারোক্তিতে আসেনি ভারতে। তো এখন ভারতের গণমাধ্যমে আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করেছে। তো এখন যে তথ্যটি আসছে পাকিস্তানের গণমাধ্যমে, তারা বলছে 3 জন রাফায়েল পাইলটই মারা গেছে। তো ইন্ডিয়ার সরকার তো এটিকে স্বীকার করেনি এবং ভারতের কিছু গণমাধ্যমে এসছে ভারত তাদের যে সেনাদের বলি দিয়েছে পাকিস্তানের হাতে যারা মারা গেছেন, তাদের পরিবারের কাছে গেছেন এবং পরিবারকে বলছেন যে তাদেরকে আমরা মরণোত্তর পুরস্কার বা সংবর্ধনা দেব গোপনে। আপনারা দেশের জন্য হলেও এই বিষয়টাকে গোপন রাখবেন, কোনো গণমাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। আমরা আপনাদের সন্তানদের জীবনের মূল্য অর্থ দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই হিসেবে অধিকাংশ সেনা পরিবার বিষয়টিকে গোপন করলেও ক্রমান্বয়ে সে তথ্য বেরিয়ে আসলো। পরবর্তী আন্তর্জাতিক মিডিয়াতেই আসলো যে পাকিস্তানের হাতে 250-র অধিক সেনা মারা গেছে। এবার পাকিস্তান নিজেই বলছে যে তাদের ফ্রান্সের যে যুদ্ধ বিমানটির কথা বলছি রাফায়েল, তার 3 জনই মারা গেছে। যেহেতু তারা তখন স্বীকার করেনি 3 জন মারা গেছে, তো এখন কি করছে, আজকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে একজন পাইলট যেখানে বসতে পারেন সেখানে 2 জনের কথা বলা হয়েছে। তো বলা হচ্ছে যে আগে যে পাইলটরা প্রাণ হারিয়েছেন তাদের একজনকে আজকের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ একজন পাইলট যে পূর্বে বুনিয়ানুম মারসুসে মারা গেছেন পাকিস্তানের হাতে, তাকে আজকে যোগ করে দেয়া হয়েছে। এবং বলা হয়েছে উধমপুরে পাকিস্তানের স্ট্রাইকে সেখানে তাদের বেশ কজন
সামরিক অফিসার, খুব বড় বড় অফিসার প্রাণ হারিয়েছে। এবং রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটা ভারত পাকিস্তান সীমান্ত লগ্নে এনে সেট করেছিল পাকিস্তানের বিমান ভূপাতিত করতে বা মিসাইলকে ইন্টারসেপ্ট করতে, সেই S-400 এর সঙ্গে থাকা 5জন অপারেটর যারা এই ব্যাটারি নিয়ন্ত্রণ করতো, অর্থাৎ S-400 কে চালাতো, কেউ বলছেন একটি মাধ্যম বলছে 5জন, একটি গণমাধ্যম বলছে 10জন, আমরা ধরে নিলাম 5জন বা 10জন যারা S-400 অপারেট করছিলেন, এরা সবাই মারা গেছে, কারণ S-400 কেও উড়িয়ে দিয়েছে পাকিস্তানের মিসাইল। এবং উদমপুরের কথা বললাম আপনাদের, এছাড়া ব্রাহ্মস যে তাদের মিসাইল স্টোরেজ, এখানেও একটা শক্তিশালী হিট করেছে পাকিস্তান মিসাইল দিয়ে, এখানেও কয়েক ডজন পাক সেনা, ভারতীয় সেনা উপারে চলে গেছে। তো বিভিন্ন সেক্টরে সবকিছু মিলে এই সংখ্যাটা 3-এর অধিক চলে যায়। তো পাকিস্তান সংখ্যাটাকে কমিয়ে কমিয়ে বলছে, বিকজ তারা ভারতের মতো হাসির পাত্র হতে চায় না মিথ্যা বলে। তারা চায় আমরা প্রয়োজনে এখন যেটুকু তথ্য আসছে সেই আলোকে বলবো, আরো আপডেট আসলে আমরা আরো বলবো। কিন্তু ভারত যেটা তার গণমাধ্যম দিয়ে বলেছিল আমরা উড়িয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি, ইসলামাবাদ দখল করেছি, সেনা প্রধানকে আমরা গ্রেপ্তার করেছি, পরবর্তী দেখা গেছে যে পাকিস্তানের জায়গায় পাকিস্তান ঠিকই আছে, কিছুই হয়নি, কিছু সাধারণ পিপল মারা গেছে, জনগণ মারা গেছে, কিন্তু মূল ক্ষতিটি আসলে হয়েছে ভারতের, যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যুদ্ধ বিরতি দিয়ে কোন রকম ইজ্জত বাঁচাবার চেষ্টা করেছে। তো এবার যে তথ্যগুলো পাকিস্তানের গণমাধ্যম দিচ্ছে এবং সেই তথ্যের আলোকে বোঝা যাচ্ছে পাক ভারত যুদ্ধে ভারত কত বড় ক্ষতির মুখে পড়েছে, এবং অভ্যন্তরীণ ভাবে নরেন্দ্র মোদী এই মুহূর্তে অনেক বড় চাপে আছে। বিরোধী দলগুলো বারবারই বলছে আমাদের কত সেনা মারা গেছে তাদের নাম প্রকাশ করুন, আমাদের কি কি সামরিক অস্ত্র মানে যুদ্ধ বিমান, প্রতিরক্ষা সিস্টেম বা কি কি মিসাইল ধ্বংস হয়েছে তার প্রমাণ সহ আমাদের জানান। কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়টি জানালে তো তার ইজ্জত শেষ হয়ে যাবে, তার রাজনীতি শেষ হয়ে যাবে, কারণ এই যুদ্ধটা তিনি নিজে শুরু করেছিলেন। পেহেলগাঁর ঘটনার পর তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের উপর নিজে ঝেঁচে স্ট্রাইক চালিয়েছেন। তখন পাকিস্তান বলেছিল যে কোনো প্রমাণ ছাড়া, আন্তর্জাতিক তদন্ত ছাড়া, মন গড়া কোনো তথ্যের আলোকে পাকিস্তানের উপর স্ট্রাইক করো না ভারত, যদি করো আমরা যে রিটালিয়েট করব এটা তোমরা সহ্য করতে পারবে না। এবং পাকিস্তান সেটা করে দেখিয়েছে দাদাদের দেশটিকে। ফলশ্রুতিতে এখন বড় রকম চাপে পড়ে গেছে নরেন্দ্র মোদী, তার রাজনীতির ইতি ঘটতে যাচ্ছে। আসেন 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর। ইমরান খান তার আডিয়ালা জেল থেকে বার্তা পাঠিয়েছেন তার নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে। তিনি তার পাকিস্তানি ন্যাশনালকে বলেছেন যে আমি প্রায় 2 বছর, আগামী মাসের 5 তারিখে 2 বছর পূর্ণ হবে, আগস্ট 5। বলা হচ্ছে যে আমি এই 2 বছর জেলে আছি, কিন্তু আমি জেলে নেই, আমি স্বাধীন, মুক্ত। জেলে আছেন আপনারা, পাকিস্তানের জেলখানাটাই বরং স্বাধীন, কিন্তু পাকিস্তানের যারা বাইরে আছেন তারাই জেলে আছেন। এই জেলটি ইস্টাবলিশমেন্ট এবং একটি অবৈধ সরকারের জেল, যেখানে অনেকটা উদাহরণ দিয়ে যদি বলি শেখ হাসিনার মতো আর কি। মানুষ তার সন্তান পুলিশ তুলে নিয়ে গেলে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে অ্যারেস্ট দেখাও, আমার ছেলেকে গ্রেফতার দেখাও, মানে গ্রেফতার দেখালে অ্যাটলিস্ট আমার ছেলেরা বেঁচে যাবে। কিন্তু গুম দেখালে ছেলেরা ক্রস ফায়ার বা এনকাউন্টারে মারা যেতে পারে। তাই আমরা আমাদের কোনো স্বজন ধরা পড়লে শুধু অপেক্ষা থাকতাম আল্লাহ, মানে সে বেরিয়ে আসুক, মুক্ত হতাম, চলতাম আল্লাহ, সেজন্য পুলিশে তারা গ্রেফতার দেখায়, সেজন্য গ্রেফতার হয়, আদালতে নেয়, বা অ্যাটলিস্ট পুলিশের কাছে আছে, বেঁচে আছে, পুলিশ স্বীকার করুক, তাহলে আর মারবে না। তো পাকিস্তানের অবস্থাটা এরকম হয়ে গেছে। ইন্টেলিজেন্স গুলো পিটিআই কে এমন ভাবে প্রেসার তৈরি করছে, তার উপর এমন দমন পীড়ন করছে যেটা ভয়াবহ আকার ধারণ করছে। যদিও হাসিনার মতো ক্রস ফায়ার গুমটা হচ্ছে না, অর্থাৎ পাকিস্তানে খুব কমই আমরা শুনি হ্যাঁ তুলে নিয়ে যায়, পরবর্তী আদালতে দেয়া হয়, মানে গুম করে মেরে ফেলছে, নদী নালায় লাশ পাওয়া গেছে, এটা পাকিস্তানে খুব কম। ক্রস ফায়ার তো নাই। এটি বাংলাদেশ আরো অ্যাগ্রেসিভ ছিল। তো ইমরান খান বললেন আমার পাকিস্তানি জাতি, তোমরা যদি স্বাধীনতা পেতে চাও, তোমরা যদি পরাধীনতার হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আন্দোলনে নামো, একটা ইতিহাস তৈরি করো।
তোমরা তোমাদের রেশন জড়ো করো, মানে খাদ্য, একটা বড় লড়াইয়ের জন্য, একটা বড় আন্দোলনের জন্য মাঠে নামো। তার আগে তোমরা তোমাদের ঘরে খাবার মজুত করো। সরকারকে সব রকম সহযোগিতা বন্ধ করে দাও, রাস্তা বন্ধ করে দাও, শিল্প কারখানা সবকিছু বন্ধ করে দাও। অর্থাৎ পুরো পাকিস্তানি জাতি যদি এই মুহূর্তে এই সরকারকে সহযোগিতার সকল রাস্তা বন্ধ করে দেয়, আমরা, আপনার মনে আছে হাসিনার শেষ সময়টা আমরা করেছি, ঘোষণা এসেছিল কোনো রেমিটেন্স পাঠানো হবে না, সকল অফিস আদালত বন্ধের ঘোষণা এসেছিল, ঠিক পাকিস্তান সেই দিকটাতে যাচ্ছে। ইমরান খান বলছে যে সবচেয়ে বড় কারাগার হলো পাকিস্তানের, মানে 25 কোটি মানুষ যে জেলের বাইরে যে জগৎটাতে আছে সেটাই হলো বড় কারাগার। এখন তোমাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হলো তোমরা রাজপথে নামো, তোমরা নিজেদেরকে মুক্ত করো। তোমাদের মুক্তির জন্য আমি জেলখানায় আছি, আমি 2 বছর জেলখানায় আছি কেবল তোমাদের মুক্তির জন্য। আমি চাইলে 10 মিনিটে বেরিয়ে আসতে পারি ওদের সাথে আপোষ করে, কিন্তু তোমাদেরকে আমি একটি স্বাধীন মানচিত্র দিতে চাই, তোমাদেরকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে চাই। তাই 2 বছর আমি জেলে আছি, এবার তোমরা ঘুম ভেঙে নামো। এবং তিনি তার নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, যারা এই আন্দোলন চালিয়ে যেতে পারবেন, যারা সরকার বিরোধী এই আন্দোলন চালাতে পারবেন তারাই নেতৃত্ব দেবেন, যারা পারবেন না তারা দল থেকে ইস্তফা দিয়ে চলে যান। যারা এস্টাবলিশমেন্টের সাথে নেপথ্যে বসে কি বলবো যোগ সাজস করছেন বা নিজের রাজনীতি বা নিজের গদি বাঁচাতে চাইছেন, পিটিএর যেসব নেতারা, তাদেরকে উদ্দেশ্য করে ইমরান খান স্পষ্ট করে বলেছেন যে তোমরা যদি এই আন্দোলন চালাতে না পারো চলে যাও, কারণ পাকিস্তানের জাতি ওই সকল নেতৃত্বের পিছনে ছুটবে না যারা ইস্টাবলিশমেন্টের সাথে গোপনে আতাত করে আন্দোলনকে ব্যর্থ করে। অর্থাৎ ইমরান খান তার জনগণকে এবার মাঠে নামতে বলছেন বড় একটি সরকার পতনের আন্দোলনের জন্য। অনেকগুলো কথা বলেছেন ইমরান খান, আমি ডিটেল না বলি মূল কথাটুকু বলেছি। শেষ যে কথাটি সেটি হলো ইমরান খানের ছেলেরা এবার আন্তর্জাতিক ফোরামে যাচ্ছেন তার বাবা সাবেক প্রেসিডেন্ট আর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য। অর্থাৎ তার ছেলে সুলাইমান এবং কাসিম খান দুজনেই আমেরিকা, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবার নামছেন বাবার জন্য, এবং তারা পাকিস্তানে আসবেন তার বাবার মুক্তির জন্য একটা বড় আন্দোলন তৈরি করার জন্য। এবং বলা হচ্ছে যে পাকিস্তানে ইমরান খানের এই ছেলেরা, যে 2 ছেলে আছে কাসিম এবং সুলাইমান, এই 2 জনের উপর অনেক কিছু এখন নির্ভর করছে। হয়তো তারা পাকিস্তানে আসলে পিটিএর এই চেহারা পরিবর্তন হয়ে যাবে, কারণ পিটিএর ভেতরে এখন একটা গ্রুপ আছে যারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তারা ইমরানকে বলছেন একটা আর গোপনে সেনাবাহিনীর সাথে আতাত করে চলছেন। তো ইমরান খান বিষয়টি বুঝতে পারছেন, কিন্তু জেলে থাকার কারণে অনেক কিছু করতে পারছেন না, যেটা তারেক রহমানের ক্ষেত্রে হয়। তিনি বোঝেন অনেক কিছু কিন্তু করতে পারেন না, কারণ তিনি দেশে নেই আর তার মা ছিল জেলে, এখন তার মা অসুস্থ, চাইলেই তিনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন না। তো ইমরান খানের জায়গাটা এমন। তাই এবার ইমরান খানের মুক্তির জন্য হয়তোবা রাজনীতিতে আসবে না তার ছেলেরা, কিন্তু ইমরান খানের মুক্তির জন্য তার ছেলেরা এবার আন্তর্জাতিক ফোরামে, সেটা ব্রিটিশ ফোরামে যাবে, আমেরিকান ফোরামে যাবে, জাতিসংঘের ফোরামে যাবে, এবং তারা পাকিস্তানে প্রবেশ করবে তার বাবার মুক্তি আন্দোলনের জন্য। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনাদের জন্য আরো বড় বড় খবর নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে সুস্থ রাখুন। আমিন।